পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের স্বার্থে টাকার জন্য অসহায় লোকদের সুযোগ নেয়, তাদেরকে ঠকিয়ে তাদের সর্বস্ব লুটে নেয়, কিন্তু তাদেরকে বাঁচাতে মুভির হিরোর মতো কেউ না কেউ অবশ্যই এগিয়ে আসে। ঠিক এইরকমই একটি কাহিনী নিয়ে আজকের এই সিরিজ, যেখানে এমনই কিছু লোক রয়েছে যারা অসহায় মানুষদের মিথ্যা লোনের জালে ফাঁসায়, আর তাদেরকে বাঁচাতে গিয়ে দুই বন্ধু জড়িয়ে পড়ে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের বিরুদ্ধে। এদিকে তারা ছিল প্রফেশনাল বক্সার। মানে বুঝতেই পারছো আজকের সিরিজটা কতটা খতরনাক হতে চলেছে। তো বলছিলাম বর্তমান সময়ে কোরিয়ার জনপ্রিয় একটা সিরিজ ব্লাডহাউন্ডসের কথা, আর এই সিরিজের দুটো সিজন রয়েছে। আজ আমি সিজন 1-এর এপিসোড 1 এক্সপ্লেন করব। তাছাড়া এই সিরিজের সিজন 2 আরও বেশি ইন্টারেস্টিং। তোমরা যদি চাও তাহলে আমি সেটাও এক্সপ্লেন করব। আর কথা দিচ্ছি এই সিরিজটা তোমাদের একটু নিরাশ করবে না। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের স্পেশাল অ্যাকশন সিরিজ ব্লাডহাউন্ডসের এক্সপ্লেনেশন। এই সিরিজের কাহিনী শুরু হয় ঘানু নামের একটি ছেলেকে দেখিয়ে, যে কিনা প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় বক্সিং প্রতিযোগিতার জন্য, যা মূলত দুজন নতুন স্কিলের বক্সারদের মধ্যে হবে। ঘানু তখন প্র্যাকটিস শেষে তার বাসার দিকে রওনা হয়। এখানে তোমাদের ঘানুর ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। এই ঘানু ছিল খুবই সৎ এবং ভদ্র একটি ছেলে। সে বক্সিং করতে খুব ভালোবাসে। এরপর ঘানু হাঁটতে হাঁটতে তার বাসায় পৌঁছায়, আর ঘানু বাসার দরজার মুখে গেলে তার মাকে পাওনাদারদের সাথে কথা বলতে শোনে, যেখানে তার মা পাওনাদারদের থেকে টাকা মেটানোর বাড়তি সময় যাচ্ছিল। তখন এই কথা শুনে ঘানুর অনেক খারাপ লাগে। অন্যদিকে আমরা দেখি এই সময়টা হচ্ছে আসলে করোনাকালীন সময়। তখন নিউজের মধ্যে একটা কনস্ট্রাকশন সাইটের কথা বলা হচ্ছিল, যেটার কিনা করোনার জন্য দুবার কাজ থেমে গেছে এবং করোনার কারণে সেই কোম্পানি লসের মুখে পড়েছে। তাই এই কনস্ট্রাকশন অর্ধেক কাজ অবস্থায় পড়ে আছে। তখন আমাদের সেই কনস্ট্রাকশনের মালিককে দেখানো হয়, যার নাম হলো মিন বম, যে কিনা একটা মিটিং করছে। আসলে এই কনস্ট্রাকশনের মালিক এটিকে ফরেনারদের জন্য একটা হোটেল বানাতে চেয়েছিল, কিন্তু এখন করোনাকালীন সময় কনস্ট্রাকশনের বাজেটে শর্ট পড়ে গেছে, যে কারণে এই কনস্ট্রাকশনটির কাজ আর এগোচ্ছে না। তখন এই মিটিংয়ের মধ্যে থাকা উকিল একজন লোককে ডাকে, যার নাম হলো মিয়ংগিল, এবং তার স্মাইল ক্যাপিটাল নামে একটি ফাইন্যান্স কোম্পানি আছে। কিন্তু এই ফাইন্যান্স কোম্পানির আড়ালে সে লোন শার্কেরও কাজ চালায়। এখানে তোমাদের বলি এই লোন শার্ক আসলে কি। লোন শার্ক হলো মূলত তারাই যারা ব্যাংকের মতো সবাইকে ঋণ দেয়, তবে এই লোন শার্করা বেশি সুদের হারে বেশি টাকা ঋণ দেয়, আর তাদের টাকা সময় মতো ফেরত না দিলে তারা মারধর, হুমকি, ব্ল্যাকমেল বিভিন্ন উপায়ে টাকা আদায় করে। আর এসব লোন শার্করা সেই সব নিরীহ লোকদের টার্গেট করে যাদের আর্জেন্ট টাকার খুব প্রয়োজন। এক কথায় বলতে গেলে এদের এই নিরীহ চেহারা দেখে এদেরকে একদমই হালকাভাবে নেবে না। যাই হোক, তখন সেখানে আরেকজন ইনভেস্টর বলে এখানে লোন শার্কের কোনো কাজ নেই, এখানে এখন ইনভেস্টরের প্রয়োজন, আপনাকে এখানে কি আসতে বলেছে। তখন সেখানের উকিল বলে আসলে ওনাকে আমি ডেকেছি। তখন এখানে সেই কনস্ট্রাকশনের মালিক অর্থাৎ মিনবমকে দেখা যায়। এদের পরিবার অনেক সমৃদ্ধশালী পরিবার, আর তাদেরকে আয়েল গ্রুপ বলা হয়, আর ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় তাদের নিজেদের লোক ও দাপট আছে। তখন মিয়ংগিল মিনবমের বাবার নাম নিয়ে বলে তোমার বাবা একবার ব্যবসায় অনেক লস খেয়েছিলেন, তখন ওনার প্রচুর টাকার প্রয়োজন ছিল। তখন তিনি আমার বস মিস্টার ব্যাংয়ের কাছে সাহায্যের জন্য এসেছিলেন। এই মিস্টার ব্যাং এক সময় অনেক বড় লোন শার্ক ছিলেন, কিন্তু বর্তমানে তিনি বেঁচে নেই, আর আমি মিস্টার ব্যাংয়ের হয়ে কাজ করতাম। তখন আমি টাকা ভর্তি একটা ব্যাগ নিয়ে রাতের বেলা তোমার বাড়ি গেছিলাম তোমার বাবার ব্যবসার সাহায্যের জন্য, আর তুমি তখন অনেক ছোট ছিলে, তাই আমাকে তোমার ঠিক মনে নেই। তখন সেখানে থাকা উকিল বলে আমাদের এখানে 10,000 কোটি টাকা কম পড়েছে। তখন এই কথা শুনে মিয়ংগিল বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের প্রজেক্টে 10,000 কোটি টাকা ইনভেস্ট করতে রাজি আছি, কিন্তু একটা শর্তে। তখন মিনবম তাকে জিজ্ঞেস করে তাহলে আপনার শর্তটা কি। মিয়ংগিল বলে হোটেলের মধ্যে একটা ক্যাসিনো খুলতে হবে, আর বিল্ডিংয়ের একটা ফ্লোরে একটা বার খুলতে হবে। তখন এই কথা শুনে মিনবম প্রথমে একটু নাকচ করলেও যেহেতু তার টাকার খুব দরকার ছিল, তাই সে রাজি হয়ে ডিল ফাইনাল করে নেয়। এরপর ডিল ফাইনাল হয়ে যাওয়ায় মানে ক্যাসিনো খোলার খুশিতে মিয়ংগিলের ওয়াইফ অনেক খুশি হয়। আসলে এই ক্যাসিনো আর বার খোলার আইডিয়া তার ওয়াইফেরই ছিল। তখন মিয়ংগিল তার ওয়াইফের কাছ থেকে একটা রুমাল নিয়ে তার বাঁ পাশের গালে থাকা মেকআপ মুছে ফেলে। তখন তার চেহারায় দেখা যায় অতীতের পুরনো ভয়ানক একটা কাটা দাগ। এই কাটা দাগের রহস্য তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তখন এইদিকে তাদের কথা শুনে আমরা জানতে পারি মিয়ংগিল যে মিনবমকে 10,000 কোটি টাকা দেবে বলেছিল, সত্যি বলতে মিয়ংগিলের কাছে অত টাকা ছিল না, তাই সে টাকা জোগাড় করার জন্য একটা প্ল্যান করে, যেটা আমরা একটু পরেই জানতে পারবো। এরপর পরের দিন সকালে আমাদের সেই বক্সিং টুর্নামেন্ট দেখানো হয়। এটাই সেই বক্সিং টুর্নামেন্ট যার জন্য ঘানু এতদিন প্রস্তুতি নিচ্ছিল। তবে করোনাকালীন সময় হওয়ায় এই টুর্নামেন্টে কোনো মানুষ আসেনি, তাই এই টুর্নামেন্ট ইন্টারনেটে লাইভ দেখানো হচ্ছিল। তখন সেই বক্সিং উজি নামে একটা ছেলে সবাইকে হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে। বক্সিংয়ে তার স্কিল বেশ ভালোই ছিল, আর সে তার অপোনেন্টদের খুব সহজেই হারিয়ে দিচ্ছিল। অন্যদিকে আমরা ঘানুকে দেখি, সে অপোনেন্টদের হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে যাচ্ছে, আর তারও স্কিল কম ছিল না। আর ঘানুর লেফট হুক মানে বাঁ দিকের পাঞ্চ বেশ জোরালো ছিল। আর শেষমেশ ফাইনালে উজিনও ঘানু পৌঁছায়। এখন সবাই আগ্রহ নিয়ে চেয়ে আছে যে এই দুজনের মধ্যে কে ফাইনাল ট্রফি জিতবে। তখন ঘানু ফাইটের জন্য তার কোচের বিভিন্ন পরামর্শ নিতে থাকে, কিন্তু অন্যদিকে দেখা যায় উজিনের কোনো টেনশনই নেই। তখনই তার কোচ বলে ঘানু লেফট হুক থেকে অনেক সাবধানে থাকবে,
তবে উজিন উল্টো ভাব মেরে বলে, আমি মেরিনের সদস্য ছিলাম, সে আমাকে ছুতেও পারবে না। এরপর ম্যাচ শুরু হয়ে যায়, আর দুজনেই দুজনের থেকে মোটেও কম ছিল না। তারা দুজনেই একে অপরকে অ্যাটাক করে ম্যাচ চালিয়ে যাচ্ছে। এভাবে ম্যাচের এক পর্যায়ে ঘানু উজিনকে একটা লেফট হুক মেরে দেয়। এই লেফট হুক খাওয়ার পর উজিন একটু নরম হয়ে যায়। তখন রেফারির কাউন্টিং শেষে উজিন আবার ম্যাচ শুরু করে, কিন্তু মার খাওয়ার ফলে সে বেশ রেগে যায়। তাই সে তার পুরো ডিফেন্স ছেড়ে দিয়ে ডাইরেক্ট ঘানুকে চ্যালেঞ্জ জানায়। আর সেই সুযোগে স্পিডে ছুটে গিয়ে ঘানু আবারও লেফট হুক মেরে দেয়। আর এই জোরালো পাঞ্চ খাওয়ার পর উজিন রিংয়ে গড়াগড়ি খাচ্ছিল, আর সে কাউন্টিংয়ের আগে আর উঠে দাঁড়াতে পারে না। ফলে শেষমেশ ঘানু এই বক্সিং ম্যাচে ফাইনাল চ্যাম্পিয়ন হয়। এরপর ম্যাচ হারার ফলে উজিন মন খারাপ করে বসেছিল। তখন তার কোচ তাকে সামান্য কিছু টাকা দিয়ে চলে যায়। আর উজিন যখন বাইরে আসে তখন ঘানু তাকে বলে, আমি রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, তুমি কি আমার সাথে যাবে? উজিন বলে, তুমি আমাকে কেন নিতে চাও, তুমি তোমার টিমের সাথে যাও। ঘানু বলে, তারা সবাই ঘরে চলে গেছে, তাই আমি তোমাকে জিজ্ঞাসা করলাম আর কি। এই বলেই সে চলে যাচ্ছিল। কিন্তু উজিনের কাছে ভালো খাওয়ার জন্য তেমন একটা টাকা ছিল না, তাই সে ঘানুর সাথে যেতে রাজি হয়ে যায়। তখন উজিন ঘানুকে বলে, তুমি তো ম্যাচ জিতে 1 লাখ টাকা পেয়েছো, তাহলে চলো আমরা একটি দামি রেস্টুরেন্টে যাই। তখন ঘানু বলে, আমি শুধু 5,000 টাকাই খরচা করব, বাকি সব টাকা আমার মাকে দিতে হবে। এই করোনার কারণে আমার মায়ের কফি শপে তেমন একটা আয় হয় না, তাই কফি শপের ভাড়া দিতে হবে। তখন উজিন বলে, ঠিক আছে, আমার কাছে 2,000 টাকা আছে, আর তুমি 5,000 টাকাই দিও। আমি একটা ভালো রেস্টুরেন্ট জানি যেখানে কম দামে ভালো খাবার পাওয়া যায়। এরপর তারা দুজনে সেই রেস্টুরেন্টে যায়। এখানে উজিন ঘানুর পরিবার সম্পর্কে জিজ্ঞেস করে। ঘানু বলে, আমার বাবা একটি কোম্পানিতে কাজ করত, কিন্তু কোম্পানি মিথ্যা অভিযোগে তাকে বের করে দেয়। তাই আমার বাবা কোম্পানির বিরুদ্ধে কেস করে, কিন্তু সে জিততে পারে না। আর উকিলের টাকা দিতে দিতে আমাদের অনেক ঋণ হয়ে যায়। এইসব কারণে আমার বাবা প্রতিদিন মদ খেয়ে ঘরে এসে ঝামেলা করত। আর এইসব সমস্যার জন্য একসময় আমার মা বাবার ডিভোর্স হয়ে যায়, কিন্তু বাবার সেই ঋণ এখন মায়ের শোধ করতে হচ্ছে। আর আমি বিগত 5 বছর ধরে এই বক্সিং করছি, আর পাশাপাশি ছোটোখাটো কাজ করি। এরপর উজিন তার সম্পর্কে বলে। সে বলে, আমার বাবা ন্যাশনাল বক্সার চ্যাম্পিয়ন ছিলেন, আর আমি 6 বছর বয়স থেকেই বক্সিং করছি। আর এখন আমি একা থাকি, কারণ আমার বাবা মায়েরও অনেক আগেই ডিভোর্স হয়ে গিয়েছে। এরপর তারা কথা বলতে বলতে তাদের আর্মি ট্রেনিংয়ের প্রসঙ্গে আসে। এখানে তোমাদের বলে রাখি, কোরিয়াতে ছেলেদের 18 বছর বয়স হলেই কয়েক বছরের জন্য আর্মির ট্রেনিং নিতে হয়। যাই হোক, তখন উজিন বলে, আমি আর্মিতে মেরিন ডিভিশনে ছিলাম, আর এই মেরিন হওয়া নিয়ে আমি অনেক গর্ববোধ করি। আর এই জন্যই উজিন সবার সামনে গিয়ে মেরিন হওয়া নিয়ে একটু ভাব দেখায়। তবে ঘানুও বলে সেও মেরিন ডিভিশনে ছিল, আর ঘানু উজিনের থেকে আরও বড় সিনিয়র পদে ছিল। এই কথা শুনে উজিন সাথে সাথেই তাকে সেলুট দেয়। এইভাবেই বিভিন্ন কথা বলতে বলতে তাদের দুজনের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর তারা বাসায় যাওয়ার সময় তারা একে অপরের নাম্বার নিয়ে নেয়, আর তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। এদিকে আমরা ঘানুর মাকে দেখি, তিনি আবারও পাওনাদারদের থেকে সময় যাচ্ছিল। ঠিক তখনই ঘানু সেখানে চলে আসে, আর ঘানু যে প্রাইজ মানি জিতেছিল সেটা তার মাকে দিয়ে বলে, তুমি পাওনাদারকে এই টাকা দিয়ে সব টাকা শোধ করে দাও। তখন এই দেখে তার মা একটু ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে আমাদের আবারও মিয়ঙ্গেলকে দেখানো হয়। সে মিন বমকে 10,000 কোটি টাকা দেবে বলেছিল, তাই এখন সে 10,000 কোটি টাকার জোগাড়ের ব্যবস্থা করছে। এখন তার সাথে রয়েছে তার 4 সহপাঠী। এদের মধ্যে হচ্ছে কিমজুন, জাংদো এবং মিয়ঙ্গেলের সবথেকে কাছের এবং বিশেষ ইনবম। তখন কিমজুন বলে, করোনার কারণে সবাই আর্থিকভাবে অনেক সমস্যায় আছে, আর এখানে সব ছোটোখাটো ব্যবসায়ীর ব্যাংকে লোন নেওয়া আছে। আমরা তাদের সেই লোন ব্যাংক থেকে ট্রান্সফার করে আমাদের স্মল ক্যাপিটাল কোম্পানিতে নিয়ে আসব। পরের দিন কিমজুন তার কয়েকজন লোক নিয়ে সব দোকানদারের মালিকের সাথে গিয়ে কথা বলে, যাদের অন্যান্য ব্যাংক থেকে লোন নেওয়া আছে। তারা বলে, আমাদের কোম্পানি এই করোনার সময় সরকারের সাথে যুক্ত হয়েছে আর সবাইকে সাহায্য করার চেষ্টা করছে। এই যে তারা যা যা কথা বলছিল, এই সমস্ত কিছুই একটা ভাওতাবাজি ছিল। তারা বলে, আপনাদের বিভিন্ন ব্যাংকের লোন নেওয়া আছে, অন্যান্য ব্যাংকে আপনাদের লোনে 7% হারে সুদ দিতে হয়, কিন্তু যদি আপনারা সেই লোন আমাদের কোম্পানিতে ট্রান্সফার করেন তাহলে আমাদের 7%-এর জায়গায় 5% সুদ দিলেই চলবে। আর এটাই হচ্ছে এই ভাওতাবাজিগুলোর মূল লোভনীয় অফার। কারণ এই করোনাকালীন সময় ব্যবসায়ীদের তেমন একটা ব্যবসা হচ্ছে না, তাই লোনের মধ্যে যদি 2% সুদ ছাড় থাকে তাহলে তাদের অনেক সুবিধা হবে। তাই সব ব্যবসায়ীরা তাদের এই অফারে রাজি হয়ে যায় এবং তাদের কোম্পানির এগ্রিমেন্টে সই করে দেয়। কিন্তু তারা যে এগ্রিমেন্টে সই নিচ্ছে সেই ডকুমেন্টের মধ্যে লুকিয়ে আরও শর্ত লেখা ছিল, যা এই সাধারণ ব্যবসায়ীরা জানে না। এবার তোমাদেরকে এই শর্তগুলোর ব্যাপারে একটু বুঝিয়ে বলি। ধরো, যেমন আমরা ব্যাংক থেকে দরকারে লোন নিয়ে থাকি, আর সেই টাকা পরিশোধের জন্য ব্যাংক থেকে অনেক সময় দেয়। মানে ধরো তোমার ব্যাংকে 1 মাসের সুদ মিস হয়ে গেছে, যেটা স্বাভাবিকভাবে তুমি পরবর্তী মাসে দিয়ে দিতে পারবে। কিন্তু স্মল ক্যাপিটাল কোম্পানির শর্ত হলো, লোন নেওয়ার পর 24 ঘন্টার মধ্যে আসল টাকার 10% পরিশোধ করে দিতে হবে। মানে ধরো তুমি 5 লাখ টাকা লোন নিয়েছো, তোমাকে সেই 5 লাখ টাকার 10% মানে 50,000 টাকা 24 ঘন্টার মধ্যেই দিয়ে দিতে হবে। যদি তুমি দিতে না পারো তাহলে সুদের হার 5% থেকে 10% হয়ে যাবে। আর যদি 1 সপ্তাহের মধ্যে আবারও মিস করো তাহলে সেই 10% হয়ে যাবে 20%-এ। কিন্তু এইসব শর্তের কথা সেই সাধারণ ব্যবসায়ীরা ঘনাক করে টের পায়নি। তাহলে তোমরা হয়তো বুঝতেই পেরেছো যে এরা কত বড় ঘাপলাবাজ। কিন্তু ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এদের এই জালে ঘানুর মাও জড়িয়ে যায়।
এরপর পরের দিন আমরা ঘানুকে দেখতে পাই। সে তার বক্সিং প্র্যাকটিসের জন্য জিমে যায়, কিন্তু জিমে গেলে তার কোচ বলে আমরা সপ্তাহখানিকের জন্য ছুটি নিয়েছি, তাই তুমি এখন বিশ্রাম নাও। তো এখন যেহেতু ফ্রি টাইম আছে তাই সে উজিনকে কল দেয়। ঘানু উজিনের সাথে কথা বলে তার বাড়ি যেতে শুরু করে। তবে সেই অ্যাড্রেসে এসে হঠাৎ সে দেখতে পায় যে একটি লোক আরেকজনকে তাড়া করছে। তখন ঘানু একটু দূরে গিয়ে দেখতে পায় তাড়া করা সেই লোকটি অন্য লোকটিকে মেরে চলে যাচ্ছে। তখন এটা দেখেই ঘানু সাহায্যের জন্য তার পিছু করতে শুরু করে, কিন্তু তার পিছু নিতেই লোকটি ঘানুকে একটি ইলেকট্রিক ডিভাইস দিয়ে শক দিয়ে দেয়। সেই লোকটির পুরো মুখ ঢাকা ছিল, কিন্তু দেখা যায় সে আসলে একটা মেয়ে। তখন মেয়েটি ঘানুকে জিজ্ঞেস করে তুমি আমার পিছু করছিলে কেন? ঘানু বলে আমি শুধু লোকটির সাহায্যের জন্য তোমার পিছু করছিলাম। এটা শুনেই মেয়েটি ঘানুকে সেখানে রেখে চলে যায়। এরপর আমরা একজন নতুন ব্যক্তিকে দেখি। ইনি হলেন মিস্টার চই। এই মিস্টার চইও একসময় অনেক বড় লোন শার্ক ছিলেন, তবে এখন তিনি আর সেই কাজ করেন না। তিনি এখন যেসব লোকদের রোগ বা ক্যান্সার আছে তাদের সুদ ছাড়া টাকা ধার দেন, অর্থাৎ চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করেন। তখন সেখানে তার কাছে একজন মহিলা আসে যে কিনা টাকা নিয়ে তার স্বামীকে ক্যান্সার থেকে সুস্থ করতে পেরেছিল, তাই আজ তিনি সেই টাকা মিস্টার চইকে ফেরত দিতে এসেছেন। তখন সেই মহিলা মিস্টার চইকে বিশেষ ধন্যবাদ দিয়ে সব টাকা ফেরত দিয়ে চলে যায়। মিস্টার চই এটা দেখে ভীষণ খুশি হয় যে তার টাকা কারোর জীবন বাঁচিয়েছে। কিছুক্ষণ কাটার পর আমরা দেখি সেখানে সেই মেয়েটি এসেছে যার সাথে কিছুক্ষণ আগেই ঘানুর হাতাহাতি হয়েছিল। এই মেয়েটির নাম হানজু। মিস্টার চইকে সে দাদু বলে ডাকে। এখানে আমরা জানতে পারি হানজু কিছুক্ষণ আগে যে লোকটাকে মারধর করেছিল তার নাম হলো মিয়ল। সেই মিয়ল মূলত মিস্টার চইয়ের থেকে তার মায়ের মিথ্যা অসুস্থতার কথা বলে টাকা নিয়েছিল, আর সময় পেরিয়ে গেলেও সেই টাকা সে ফেরত দিচ্ছিল না। তাই হানজু তার একটি দামি ঘড়ি নিয়ে চলে এসেছে। তবে হানজু তখন একটি গোপন কথা বলে। সেই মিয়ল তার লোকজনদের নিয়ে রাস্তার ভিখারি সেজে অন্য ভিখারিদের থেকে তাদের আইডি চুরি করে নিচ্ছে এবং সেই আইডি কার্ডগুলো দিয়ে আমাদের মতো লোন শার্ক থেকে লোন নিচ্ছে। তখন এসব কিছুই শোনার পর মিস্টার চই বলে তুমি এসব কিছু নিয়ে চিন্তা করো না। তবে হানজু বলে আমি পরের বার সেই মিয়লের পিছু করে তার মতলবটা আসলে কি সেটা বের করব। তখন এই কথা শোনার পর আমরা মিস্টার চইয়ের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখি, কারণ তিনি যাদের লোন দেন তাদের মধ্যে যারা মিথ্যা কথা বলে, যারা টাকা ফেরত দিতে চায় না, সেই খারাপ লোকগুলোর থেকে টাকা আদায়ের কাজ এই হানজুই করে। আর এতে অনেক রিস্ক আছে, তাই হানজুর এই কাজের সাহায্যের জন্য মিস্টার চই কাউকে রাখার সিদ্ধান্ত নেয়। তখন তিনি তার এক পুরনো কর্মচারীকে ফোন করেন যার নাম হলো মুন। তখন মিস্টার চই মুনকে একটা লোকের ব্যবস্থা করতে বলে। অন্যদিকে আমরা সেই ভাওতাবাজ শয়তানদের দেখি, তারা তাদের পরিকল্পনা মতো কাজ হচ্ছে বলে পার্টি করছিল, আর পার্টি শেষেই তারা মূল কাজে বেরিয়ে পড়ে, অর্থাৎ টাকা আদায়ের সেই কাজে। আর এখান থেকে শুরু হতে চলেছে এই সিরিজের ধামাকা। তখন কিমজুন কিছু গুন্ডা নিয়ে ঘানুর মায়ের কবে সবে আসে। তখন সেই কিমজুন ঘানুর মাকে গিয়ে বলে তুমি 24 ঘন্টার মধ্যে লোনের আসল টাকার 10% পরিশোধ করেনি, তাই তোমার সুদের হার 5% থেকে 10% হয়ে গিয়েছে, আর তা খুব শীঘ্রই 20% হয়ে যাবে। তাহলে এখন তুমি এত টাকা কিভাবে শোধ করবে? তখন এইসব শুনে ঘানুর মা খুব ভয় পেয়ে যায় এবং তিনি বলেন আমি পুলিশকে কল করব। এই বলে তিনি ঘানুকে কল করেন, কিন্তু কিমজুন পুলিশকে কল করার কথা শুনে কবে সবে ভাঙচুর শুরু করে দেয়। তখন ভাঙচুর করতে দেখে ঘানুর মা চিৎকার করতে থাকে। ঘানু মোবাইলে তার মায়ের চিৎকার শুনে একটু দেরি না করে দৌড়ে কবে সবের দিকে ছুটে আসে। সেখানে সে ঘানু দেখতে পায় কিমজুন তার মাকে ধমকাচ্ছে। এই দৃশ্য দেখে ঘানু পুরো রেগে আগুন হয়ে যায়। তখন সেখানে বডিগার্ডরা ঘানুকে মেরে আটকানোর চেষ্টা করছিল, ফলে ঘানুও তার অ্যাকশন মোড অন করে দেয় আর এক এক করে সবাইকে মেরে তাদের অবস্থা 12টা বাজিয়ে দেয়। তখন তারই ফাইটিং মিয়ঙ্গেল ছাদ থেকে দেখছিল, আর ঘানুর ফাইটিং দেখে সে খুব অবাক হয়ে যায়। এদিকে ঘানু সব লোকে মেরে শুয়ে দেয় আর তার মায়ের কাছে গিয়ে তাকে শান্ত করার চেষ্টা করে। আর তখনই সেখানে মিয়ঙ্গেল চলে আসে। মিয়ঙ্গেল ঘানুর চোখে কোনো ভয় দেখতে পায় না। তখন মিয়ঙ্গেল ইনবমকে বলে শুরু হয়ে যেতে। ঘানু তখন ইনবমের উপরে খুব জোরে জোরে পাঞ্চ মারতে শুরু করে, কিন্তু সেই দানবের মতো ইনবমের শরীরে সেই সবের কোনোই প্রভাব পড়ছিল না। কিন্তু ঘানু যখন পুরো শক্তি দিয়ে একটা পাঞ্চ করে তখন ইনবম প্রচুর রেগে যায় আর সেই ইনবমে ঘানুকে মারতে শুরু করে দেয়। কিন্তু ঘানু হাল ছাড়ার লোক ছিল না, কিন্তু ঘানুকে সেই বিশালতেই ইনবম ভয়ঙ্করভাবে মারতে থাকে আর তাকে মারতে মারতে আত্মহত্যা করে ফেলে। ঘানুর মা তার ছেলেরই নির্মম দৃশ্য দেখে চিৎকার করতে থাকে। তখন মিয়ঙ্গেল ঘানুকে বলে তোমার মতো এরকম জোশালো মানুষদেরকে আমার পছন্দ। ঘানুর ফাইটিং স্কিল দেখে মিয়ঙ্গেল তখন তাকে তার সাথে কাজ করার প্রস্তাব দেয়, কিন্তু ঘানুর প্রাণ গেলেও সে তার সততায় অটুট থাকবে, তাই সে এই প্রস্তাবে মিয়ঙ্গেলের মুখে থুতু মেরে দেয়। তখন মিয়ঙ্গেলও খুব রেগে যায়, তাই সে ছুরি দিয়ে ঘানুর গালে ভয়ঙ্করভাবে কেটে দেয় এবং ঠান্ডা গলায় বলে যদি তুমি পুলিশের কাছে যাও তাহলে তুমি তোমার মাকে হারিয়ে দেবে। আর এখানে এপিসোড 1 শেষ হয়ে যায়। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কেন আমি এই সিরিজকে এত ইন্টারেস্টিং বলেছিলাম। এর পরের এপিসোডগুলো আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের এপিসোডে। আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও যাতে এর পরের এপিসোডের এক্সপ্লেনগুলো পেতে পারো। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।